হোয়াট ডু মিন বাই কমায় আনতে হবে? বর্ডার কিলিং জিরো করতে হবে। আমার বর্ডারে একটা মারলে আমি একটা মারবো, কোনো কথা নেই। আর নাম্বার 2 হচ্ছে গত 20 বছর 25 বছর 30 বছরে আমার বর্ডারে যত হত্যাকাণ্ড হয়েছে এই পারপিট্রেটরদেরকে বিচার করতে হবে। ভারত যে 3টি বিষয়ে আগতি জানাচ্ছে বাংলাদেশের কাছে, বাংলাদেশকে অবশ্যই উপলব্ধির মধ্যে রাখতে হবে, সম্পর্ক যদি ন্যায্যতা সমতার ভিত্তিতে না করতে পারে ভারতের সঙ্গে, তাহলে সবসময় দাদাগিরি সুলভ আচরণের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। এই বৈঠকে হয়তোবা আমরা মনে করতেছি যে একটা সমঝোতা হয়ে গিয়েছে। ভারত হয়তোবা এই ইন্টারিম গভর্নমেন্টকে মেনে নিয়েছে এবং তাদের সাথে কাজ করবে। আসলেও কি ভারত এমন মন মানসিকতার কোনো দেশ? আমাদের সাথে কি কাজ তারা করবে, নাকি আমাদের সাথে সমঝোতার ওই লুপ দেখিয়ে তারা আরও আমাদেরকে ধ্বংস করার ভয়ঙ্কর ষড়যন্ত্র করবে? এ বিষয়ে নিয়ে আলোচনা করব। এর আগে ভারতের সচিব পর্যায়ের বৈঠক এবং ভারতের মন মানসিকতা এবং বাংলাদেশ নিয়ে ভারতের বর্তমান পরিস্থিতি কি, এই নিয়ে দুইটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। পররাষ্ট্র সচিবের ভিজিট এবং এই যে আমাদের সাথে সম্পর্কের কথাটা এখন আমি আসি। আমাদেরকে মনে রাখতে হবে এই পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, ও কিন্তু ডেপুটি চিফ অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল। অজিত দোভালের ডেপুটি ছিল সে পররাষ্ট্র সচিব হওয়ার আগ পর্যন্ত, এটা মাথায় রাখতে হবে। এবং সে 24শে জুলাই 2024 মানে আমাদের যখন ঘটনা ঘটতেছে, আমাদের দেশে যে এত বড় রিভলিউশন হচ্ছে, তখনই সে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাংলাদেশের কুকর্মের হোতা তারেক সিদ্দিকী এবং ভারতের অজিত দোভাল, এরা হচ্ছে বাংলাদেশের যত কুকর্ম, বাংলাদেশের গুম খুন, হাসিনাকে ক্ষমতায় রাখা, বাংলাদেশ ধ্বংস করা, বাংলাদেশের ইনস্টিটিউশন ধ্বংস করার সাথে তারেক সিদ্দিকী, অজিত দোভাল যে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমাদের অনেক নির্বাচনের আগে বলে অজিত দোভাল গোপনে অনেক ভিজিট বাংলাদেশে করছে। তো তার ডেপুটি হিসেবে এই যে মিশ্রি, আমি মনে করি হি নোজ এভরিথিং। এবং সে তাকে শুধুমাত্র পররাষ্ট্র সচিব হিসেবে সে এখানে আসছে, সে আরো গোপন কি কাজ করছে, যদিও সে 24 ঘন্টার বেশি ছিল না, আমি জানতে পারছি। এগুলো আমাদের জানা দরকার, আমাদের গোয়েন্দাদেরকে এগুলার মানে খোঁজ খবর নিতে হবে। কারণ পররাষ্ট্র সচিব হওয়ার আগ পর্যন্ত সে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল নরেন্দ্র মোদীর, অজিত দোভালের ডেপুটি হিসেবে। তো সে সমস্ত কুকর্ম সে জানে। এটা হচ্ছে আমার ফার্স্ট অবজারভেশন। তারপরে হচ্ছে সে আসছে, আমি মনে করি এটা ভারতের ন্যূনতম শুভবুদ্ধির উদয় হয়েছে কিনা আমি জানি না, তবে তারা একবারে আসছে, দেখতেছে বাংলাদেশ সত্যিকার অর্থে ইন্টারিম গভর্নমেন্ট অত্যন্ত যোগ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে আন্তর্জাতিকীকরণ, আমাদের পররাষ্ট্রনীতির যে ইন্ডিপেন্ডেন্ট পররাষ্ট্রনীতি, এবং আমাদের সাথে যে যুক্তরাষ্ট্র, চায়না, পাকিস্তান, ইউরোপিয়ান ইউনিয়ন, মুসলিম দেশগুলা বা আসিয়ান কান্ট্রিগুলোর সাথে যে নতুন মেলবন্ধনের যে উনি যে দ্বার উন্মুক্ত করছে এবং সার্ককে আপনার নতুনভাবে রিভাইটালাইজ করার জন্য উনি যে উদ্যোগ নিছে, এটাতে আমি মনে করি ভারত উপরে যতই কিছুই বলুক বা করুক, তাদের মনের ভিতরে একটা শঙ্কা ঢুকছে যে আপনি জানেন বাংলাদেশের সাথে যে আপনার আমাদের যে বর্ডার লাইন, এটা পৃথিবীর 3rd লার্জেস্ট, এবং ইন্ডিয়ার সাথে এমনকি চায়না পাকিস্তানের চেয়েও আমাদের বর্ডারটা হচ্ছে সবচেয়ে বড়। ইফ আই এম নট রং, ইট ইজ 4200 কিলোমিটার। তো সুতরাং ভারত যতই চালাকি করুক, যতই নিজেদেরকে আপনার উপরে উঠানোর চেষ্টা করুক, আমি মনে করি ভারতের যত রেটরিক, এই যে হিন্দু মুসলিম কার্ড খেলা, এটা হচ্ছে তাদের পশ্চিমবঙ্গ দখল করার প্ল্যান আমি মনে করি। এবং পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে আরো বিজেপির পক্ষে টানার জন্য, কারণ গতবার তারা মাত্র 12টা সিট পাইছে লোকসভার, এবং সেখানে মানে একদম গোহারা হারছে। সুতরাং এখানে খেয়াল করবেন, মমতা ব্যানার্জি কিন্তু হঠাৎ করে ওই হিন্দু কার্ড খেলার কারণে ভোট আর একটু এদিক ওদিক হয়ে যাবে, সেও কিন্তু বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘের এর একটা সে মন্তব্য করছে। এটাও হিন্দু ভোট টানার জন্য একটা কার্ড খেলার মতোই আমি মনে করি। তো ভারত হিন্দু কার্ড খেলবে, পশ্চিমবঙ্গ হিন্দু কার্ড খেলবে, আমরা কোনো মুসলিম কার্ড হিন্দু কার্ড খেলতে চাই না। আমরা ভারতকে, আমাদের পররাষ্ট্র সচিব, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, আমি তাদের ব্রিফিং গুলো শুনছি,
হ্যাঁ, তারা অনেক ভালো কথা বলছেন, কিন্তু কিছু কথা আমার মনে হয় তারা বলে নাই, তাদের বলা উচিত। কারণ ভারতকে এখন চোখে চোখ রেখে, আপনি যে কথাটা আপনি প্রশ্নের সময় বললেন, ভারতকে চোখে চোখ রেখে বলতে হবে, তুমি পৃথিবীর নাম্বার 2 কান্ট্রি, আমি পৃথিবীর নাম্বার 8 কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন। তোমার দেশে প্রতি বর্গ কিলোমিটার 300 লোক থাকে, আমার দেশে 1200 লোক থাকে। তুমি যদি আমার সাথে যদি তুমি এখানে পাঙ্গা নিতে আসো, মনে রাখবা 1 কিলোমিটারে 1200 লোকের যে বিস্ফোরণ, সেটা সহ্য করার মতো ক্ষমতা তোমার। এইটা ভারতকে আমাদেরকে বুঝাই দিতে হবে। ভারত যদি মনে করে, ভারতের মানুষ যদি মনে করে আমার দেশ ছোট, আমার দেশ ছোট কে বলছে? পৃথিবীর 2টা দেশের মধ্যে আমি নাম্বার 8, তুমি আমার চেয়ে অনেক পিছনে। তোমার শুধু জনসংখ্যা হলে আর বিশাল হলে হবে? তুমি এখনো কসাইকে তোমাদের প্রধানমন্ত্রী বানাও। তোমরা মনমোহন সিং এর পরে কসাইকে প্রধানমন্ত্রী বানাও, যার সার্টিফিকেটও ভুয়া। তো সুতরাং আমাদের সাথে এখন আমরা যে পররাষ্ট্রনীতি যে আপনার ফলো করতেছি, বা আমাদের নতুন পররাষ্ট্রনীতি হচ্ছে ওপেন। আমরা যে কৌশলগত অবস্থান, আমি প্রফেসর শাহিদুজ্জামানের উদ্ধৃতি দিয়ে বলতে চাই, আমাদের পারমাণবিক বোমার কথা উনি বলে, আমব্রেলা যেটা এই পাকিস্তানের সাথে চুক্তি করতে বলে। আমি বলি বাংলাদেশ শুধু পারমাণবিক বোমা না, আমি মনে করি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, এই বন্দরগুলা, এই যে বিশাখাপট্টনমে ভারতের যে সবচেয়ে বড় নৌঘাটি, যেখানে সারা পারমাণবিক বোমা বানাচ্ছে ইন সাবমেরিন, যেটা তাদের নতুন প্রজেক্ট শুরু হয়েছে বলে আমরা জানি। তো আমাদের যে দুবলার চরের পাশে আমাদের যে পৃথিবীর 3য় বৃহত্তম গভীর যে সমুদ্র, আমরা চায়না, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, যে কোনো কারোর সাথে আমাদের যে 2টা সাবমেরিন আছে, আমাদের সাবমেরিন গুলোকে বের হতে দেয় না, কোস্ট লাইনের বাইরে যেতে দেয় না ইন্ডিয়া। এখন আমাদেরকে অতি অবশ্যই নিউক্লিয়ার ডিটারেন্ট আমাদের লাগবে। কেন লাগবে? আমরা যুদ্ধ করব না, আমাদের এটা লাগবে। ইন্ডিয়াকে বলতে হবে যে তুমি আমার সমুদ্র আহরণ করতে দিচ্ছ, আমাদের সম্পদ সমুদ্র থেকে আহরণ করতে দিচ্ছে না, আমাদেরকে এক্সপ্লোর করতে দিচ্ছে না, আমাদের কোস্ট লাইনের বাইরে আমাদের কোনো অবস্থান ওরা নিতে দিচ্ছে না। সো আমরা মনে করি ইন্টারিম গভর্নমেন্টের যে পররাষ্ট্র সচিব পর্যায়ে ভারত যে আজকে আমাদের কাছে আসলো, আমি মনে করি এটাই তাদের একটা মাথা নত অবস্থা, আমি মনে করি। এবং এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ল্যাঙ্গুয়েজ, উইথ হিজ উইজডম, উই মাস্ট অ্যাপ্রিসিয়েট। উনি যে কথাগুলো বলছেন, এবং আজকেও আমি শুনছিলাম উনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলতেছেন, উনি বলছেন আমরা আর মাথা নত কারোর সাথে করব না। ভারতকে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা বন্ধু হিসেবে থাকব সমানভাবে। আমি এখন, তুমি আমাকে $15 বিলিয়ন তুমি এক্সপোর্ট করো, আমাকে প্যারাটেরিফ নন টেরিফ বেরিয়ে দিয়ে আমাকে স্টপ করে দিবা, হবে না। তোমার 7 সিস্টার যদি তুমি রক্ষা করতে চাও, 7 সিস্টারের 5-7 কোটি যে মানুষ আছে, তাদের খাদ্য পণ্য আমাদের এখান থেকে যাবে, কারণ আমরা সস্তা দিতে পারবো তোমার থেকে। তুমি কেন আমার উপর ট্রানজিট বন্ধ করে দিতে হবে? ট্রানজিট বন্ধ করে বাংলাদেশ থেকে আমরা সব দিব, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর ব্যবহার করে আমাদের ইম্পোর্টাররা ইম্পোর্ট করবে, তোমাদেরকে দিব, কারণ আমাদের ট্রেড ব্যালেন্স করতে হবে। সেটা 1 নাম্বার। আমাদের পররাষ্ট্র সচিবের একটা সমালোচনা না করে আমি পারতেছি না। মিস্টার জসিমউদ্দিন, আপনি বলছেন যে বর্ডার কিলিং কমায় আনতে হবে। কেন কমায় আনতে হবে? হোয়াট ডু ইউ মিন বাই কমায় আনতে হবে? বর্ডার কিলিং জিরো করতে হবে। আমার বর্ডারে একটা মারলে আমি একটা মারবো, কোনো কথা নেই। আর নাম্বার 2 হচ্ছে, গত 20 বছর, 25 বছর, 30 বছরে আমার বর্ডারে যত হত্যাকাণ্ড হয়েছে, এই পারপিট্রেটরদেরকে বিচার করতে হবে। এবং আমার দেশের যতগুলা নিরীহ মানুষকে, ফেলানি সহ যতগুলাকে হত্যা করা হয়েছে, এই গত সপ্তাহে একজনকে হত্যা করা হয়েছে পঞ্চগড় বর্ডারে, তাদেরকে প্রতিজনকে কমপক্ষে $1 মিলিয়ন ক্ষতিপূরণ বাংলাদেশ চাইতে হবে। প্রতিটা পরিবারকে $1 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সাহেব, আপনি এগুলো কি বলেন? এগুলো কি ধরনের কথা?
আপনি বলবেন গত গত 30 বছর, আমি গত 17 বছরের কথা, হাসিনার আমলে, এই তাদের বান্দির আমলে আমাদের যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে বর্ডারে, প্রতিটা রিপোর্ট বাইর করেন, বাইর করে তাদের কাছে ক্ষতিপূরণ চাইবেন এক একজনের জন্য $1 মিলিয়ন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, নাহলে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। আর যদি হস্তান্তর না করে ভারতে তাদের বিচার করতে হবে, এবং সেটা আমাদের দেশের অবজারভার থাকবে। যদি না করে তাহলে আইসিটিতে, জেনিভাতে, অথবা নেদারল্যান্ডসের দি হেগ শহরে এদের বিচার করতে হবে। এইভাবে বলতে হবে। এইসব ওদেরকে অনেক বলা হয়েছে। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, যেহেতু আমি প্রতিবেশী বদলাইতে পারবো না, বাট গাটস এন্ড বাটস ঠিক রেখে, এবং আমি এই যে আপনি বললেন চোখে চোখ রেখে একদম 1 to 1 আমার সাথে কথা বলবা। আমার যে স্বার্থ, তোমার মিউচুয়াল ইন্টারেস্ট, তোমার স্বার্থ তুমি দেখবে, আমার স্বার্থ আমি দেখব। এখানে ট্রেড ব্যালেন্স, পররাষ্ট্রনীতি, বর্ডার কিলিং, তিস্তা গঙ্গা পানি বন্টন, এগুলা সবগুলো এখন সামনে আনতে হবে। একটু এদিক ওদিক হবে, আমাদের কৌশলগত অবস্থান নিতে হবে, সামরিক অবস্থান নিতে হবে, নিউক্লিয়ার ডিটারেন্ট যদি আমরা পারি সেটা বসাবো, এবং আমরা আরো এই যে লালমনিরহাট এয়ারপোর্ট আমরা সক্রিয় করতেছি, এটা বলা হচ্ছে পৃথিবীর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, এটা আপনার একটা রানওয়ে হবে, একটা এয়ারপোর্ট হবে, এবং সেখানে দরকার হলে আমরা শুনতেছি যে ড্রোন আমাদের এখানে হবে। এই জন্য ভারতের মাথা নষ্ট, টার্কির সাথে আমরা চুক্তি করব, আমাদের এখানে ড্রোন হবে, আমাদের এখানে দরকার হলে আমরা আর্মস ম্যানুফ্যাকচার করবো, আমরা এক্সপোর্ট করবো। সমস্যাটা কি? আমরা কারো কাছ থেকে জিজ্ঞেস করে কিছু করবো না। তো সর্বশেষ আমি এই আপনার এই প্রশ্নের জবাবে লাস্ট লাইন বলবো এভাবে, যে ভারত তার পররাষ্ট্র সচিব পাঠাইছে, আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের মানে মাথা সোজা রেখে, মেরুদণ্ড সোজা রেখে ভারতকে বলবো, তুমি যদি আমার সাথে সম্পর্ক চাও, প্রথম হচ্ছে ডিক্টেটর হাসিনাকে, এই যে এই বেত্তমিজ মহিলা যে আমার হাজার হাজার ছাত্র জনতা খুন করছে, তাকে গ্রেপ্তার করে হাতে একদম লাগায়া বাংলাদেশে দড়ি লাগায়া বাংলাদেশে পাঠাও। হাসিনাকে বাংলাদেশে রেখে, এই ভারতে রেখে তারে কথা বলতে দিয়ে তোমার সাথে আমার সম্পর্ক হবে না। এবং আগের যে নীতি, তোমাদের যে চাণক্য নীতি, মানে যে চাণক্য নীতির অন্যতম নীতি হিসেবে আমরা জানি যে প্রতিবেশীকে ডিস্টার্ব করো, সেগুলো ছেড়ে দাও। আমাদেরকে যদি ডিস্টার্ব করো, আমরাও ডিস্টার্ব শুরু করব। চিকেন নেক যদি ভালো চাও, যদি আমাদের সাথে এইসব গুতাগুতি বন্ধ না করো, আমরাও গুতাগুতি করব। বাংলা, বিহার, উড়িষ্যা, যেদিন আমাদের নবাব সিরাজউদ্দৌলার আন্ডারে ছিল, এই আসাম, ত্রিপুরা, মেঘালয়, এগুলো তো ডিস্টার্ব শুরু করবো। যদি ভালো চাও, ভালো হয়ে যাও, আমরাও ভালো, আমরা কারোর সাথে ক্ষতি চাই না। আমাদের বিরুদ্ধে, আমাদের মুসলমানদের বিরুদ্ধে, আমাদের হিন্দু 11ই ডিসেম্বর 2024 এই মুহূর্তে রাত 10:04। আমাদের আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে ভারত যে 3টি বিষয়ে আকুতি জানাচ্ছে বাংলাদেশের কাছে। কি আকুতি? প্রিয় দর্শক, এই বিষয়ের উপর আপনাদের মতামত থাকলে আমরা জানতে চাই। আপনারা এটা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা প্রকট উত্তেজনা চলছে। এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইতোমধ্যে বাংলাদেশে সফর করেছেন। আজকের খবর হচ্ছে তিনি বাংলাদেশ সফরের পর ভারতে গিয়ে নয়াদিল্লিতে সংসদ ভবনের এনএক্স বিল্ডিং এ একটা ব্রিফিং করেছেন। সেই ব্রিফিং এ 22 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে ভারতের সংসদীয় পররাষ্ট্র কমিটির প্রধান হচ্ছেন কংগ্রেসের শশী থারুর, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। 2 থেকে 2.5 ঘন্টা এই ব্রিফিংটি অনুষ্ঠিত হয়েছে। একেবারেই রুদ্ধদ্বার ব্রিফিং, মানে সংসদ সদস্যদেরকে বাংলাদেশের সঙ্গে বৈঠকের পরিস্থিতি তুলে ধরা। ব্রিফিং শেষে বাইরে বেরিয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে যে সাক্ষাৎকার দিয়েছেন বিক্রম মিশ্রি এবং অন্যান্য সংসদ সদস্য, সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে দৃশ্যমান ভাবেই হোক বা
লোক দেখাতেই হোক, ভারত এই আলোচনাকে ইতিবাচক হিসেবে নিয়েছে। শশী থারুর এই মিটিং থেকে বের হবার পর সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করেন। তিনি বলেন যে বিক্রম মিশ্রির কাছ থেকে আমরা যে তথ্যটি পেলাম তার মধ্য দিয়ে আমরা জানতে পারছি যে অসাধারণ একটা সূচনা হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তরণের। এর বাইরে অন্যান্য সংসদ সদস্যকেও মিডিয়া প্রশ্ন করেছিল, তারাও একই কথা বলেছেন যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে উত্তরণ ঘটানো যায় সেই বিষয়ে। বিক্রম মিশ্রি কোন কোন দিকে আলোচনা করেছেন, সম্পর্ক তৈরি করবার জন্য কি কি কর্মপন্থা তৈরি করছেন সেই বিষয়েও আমাদেরকে অবহিত করেছেন। মানে ভারতের পক্ষ থেকে লোক দেখানো হলেও একটা ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। আসলে কি ঘটনা ঘটছে? এই ইতিবাচক খবরের মধ্যে আরেকটি নেতিবাচক খবর হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ করবার অভিযান শুরু হয়েছে। সেটা হতেই পারে, বাংলাদেশে যদি অবৈধ ভারতীয়রা থাকে তাহলে আমরাও অভিযান করতে পারি, বা ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন যে ভারতীয় অবৈধ নাগরিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বৈধ না হতে পারেন তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে। সুতরাং এই উদ্যোগটিকে আমি নেতিবাচক হিসেবে দেখছি না যদি কেউ অবৈধভাবে ভারতে থেকে থাকেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে তিনটি বিষয়ে আকুতি জানাচ্ছে ভারত। সেই তিনটি বিষয় কি? প্রথমত হচ্ছে ব্যবসা, বাণিজ্য, পর্যটন, এই তিন মিলিয়ে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কূটনীতি, আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নিরাপত্তা। প্রিয় দর্শক, এই তিনটি বিষয়ের উপরই আলোচনা করতে চাই। ভারত বাংলাদেশের মধ্যে এই উত্তেজনাটা শুরু হয়েছে কিন্তু ভারতের অভ্যন্তর থেকে। তবে ভারত এই স্যাবোটেজ তৈরি করে যে সফলতা আনতে চেয়েছিল তা পারেনি। এর দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আর দ্বিতীয় কারণটি হচ্ছে ইসকনের কর্মীদের দ্বারা বাংলাদেশের চট্টগ্রামের আদালত চত্বরে অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড। এই দুটো ঘটনা কিন্তু স্যাবোটেজকে বাস্তবায়ন করতে দেয়নি। এটাকে প্রকৃতির প্রতিশোধও বলা যায়। এখন তিনটি বিষয়ে ভারত আকুতি করছে, অনুনয় বিনয় করছে যে বাংলাদেশ যেন এই তিনটি বিষয়ে আগের মতো সম্পর্ক স্থাপন করে ভারতের সঙ্গে। প্রথম বিষয় হচ্ছে পর্যটন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন। কিসের জন্য? প্রথমে হচ্ছে দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য, দ্বিতীয়ত কেনাকাটার জন্য। এই যে বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন, এর ফলে অর্থনৈতিকভাবে লাভবান হতো ভারত। আমি যদি বাংলাদেশের সঙ্গে লাগোয়া ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর কথা বলি, প্রথমে পশ্চিমবঙ্গের কলকাতা, দ্বিতীয় আসি আসামের গুয়াহাটি, করিমগঞ্জ, তৃতীয় ত্রিপুরার আগরতলা। এই তিনটি রাজ্য সরাসরি বাংলাদেশের দর্শনার্থীদের দ্বারা উপকৃত হয়েছে। বিশেষ করে এই তিনটি অঞ্চলে ব্যবসা বাণিজ্য নির্ভর কিন্তু করে বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতার উপর বা পর্যটন করার উপর। কিন্তু গত 2 মাস ধরে যে উত্তেজনাটা ছড়িয়েছে, বিশেষ করে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারত সম্পর্ক যে শীতলতার দিকে নিয়ে গেছে, এর ফলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। ইতোমধ্যেই ব্যবসায়ীরা দুঃখ প্রকাশ করেছেন, অনেক ব্যবসায়ী নিষেধাজ্ঞা দিয়েছিলেন, তা আবার প্রত্যাহার করেছেন। এটা হচ্ছে প্রথম একটা বিষয়। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতের বৈদেশিক মুদ্রা আহরণকারী 5টি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ছোট্ট হলেও এখানে কিন্তু বড় একটা স্টেক হোল্ডার বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের জন্য। আপনারা জানেন বাংলাদেশে ভারতের বিপুল সংখ্যক মানুষ কাজ করে, তাদের অর্ধেকেরও বেশি অবৈধ বলে নানা সূত্র নিশ্চিত করছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ ডলার যেত বাংলাদেশ থেকে ভারতে, এটা তো গত 2 থেকে 3 মাসে বন্ধ হবার উপক্রম হয়েছে। তাহলে আমরা দেখছি যে পর্যটন, রেমিটেন্স প্রবাহ, এর সঙ্গে রয়েছে যে বাংলাদেশের পণ্য আমদানি। আমরা অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল ছিলাম, যেমন ধরুন পেঁয়াজ, আলু, গম, চাল, ডাল, চিনি। এই বিষয়গুলোর ক্ষেত্রে যেহেতু ভারতই প্রথম
বাংলাদেশের জন্য ভিসাকে সীমিত করেছে, সুতরাং জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা ভিন্ন বা বিকল্প পথের দিকে গিয়েছে। যেমন পেঁয়াজ বা চিনির ক্ষেত্রেই বলি, পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ, তুরস্ক, চীন, মিয়ানমারের কাছ থেকেও এখন পেঁয়াজ, চিনি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিচ্ছে। আসলে পৃথিবীতে কেউ যদি সহযোগিতা না করে, বা পৃথিবীতে কেউ কিন্তু অপরিহার্য নয়, যদিও প্রতিবেশী কখনো বদলানো যায় না, কিন্তু কেউ যদি বলে যে আমি একমাত্র বিকল্প বা আমার কোনো বিকল্প নেই, আমি অপরিহার্য, তাহলে কিন্তু সেটা বড় ধরনের ভুল। আমরা গত 3 মাসে তাই দেখলাম। ভারত মনে করেছে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যদি বাংলাদেশ আমাদের কাছ থেকে না নেয় তাহলে একটা সংকট তৈরি হবে। ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসায়ীরা সেই সংকট কাটিয়ে বিকল্প পথ তৈরি করে ফেলেছে। সুতরাং এই ক্ষেত্রেও ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে। একইভাবে আমি যদি ভারতের মানে রপ্তানির বিষয়গুলো দেখি, তাহলে ভারত বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে, যেমন মাছ, বিপুল সংকট তৈরি হয়েছে এই মাছ না যাবার কারণে ভারতে, বিশেষ করে আসাম এবং ত্রিপুরা অঞ্চলে। কারণ পুরোপুরি এই দুটো অঞ্চল মাছের জন্য বাংলাদেশের উপর নির্ভর করে। ফলে এই ধরনের উত্তেজনার মধ্যেও কিন্তু টনকে টন মাছ গিয়েছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামে। প্রিয় দর্শক, এর বাইরে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের একটা উদাহরণ যদি সামনে রেখি, একদম শুনশান পরিবেশ, সেখানকার হোটেল, হাসপাতাল, রেস্টুরেন্ট গুলো একেবারে ফাঁকা, কোনো দর্শনার্থী নেই। কারণ ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বাংলাদেশিদের উপরই নির্ভর করত। একইভাবে ত্রিপুরার আগরতলার ক্ষেত্রেও বলা যায়। সুতরাং ভয়াবহ একটা সংকট তৈরি হয়েছে। এখন দুঃখ প্রকাশ করে বা ক্ষমা চেয়েও আগের অবস্থা ফেরাতে পারছে না ওই অঞ্চলগুলোর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। প্রিয় দর্শক, এটা একটা বিষয়। অন্য দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে কূটনীতি। আপনারা জানেন যে কূটনীতির ক্ষেত্রে গত 16 বছর একমুখী নীতি অবলম্বন করেছে ভারত। মানে একটি রাজনৈতিক দল এবং একজন ব্যক্তির উপর নির্ভর ছিল বাংলাদেশের কূটনীতি। সেক্ষেত্রে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে। এখন কি হয়েছে আপনারা জানেন যে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বিমানবন্দর হতে যাচ্ছে লালমনিরহাটে। এই বিমানবন্দরটি কিন্তু ব্রিটিশ আমলেই ছিল, কিন্তু এতদিন ধরে বন্ধ ছিল। 60 বছরেও এই বিমানবন্দরটি চালু হয়নি, কারণ ভারত আপত্তি জানিয়ে আসছিল, ভারত চাচ্ছিল না। কিন্তু এবারই বাংলাদেশ নিজে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, কারণ লালমনিরহাটের যেখানে এই বিমানবন্দরটি আছে সেইখান থেকে শিলিগুড়ির চিকেন নেক, এই চিকেন নেকের মাধ্যমেই তো ভারত তার 7টি রাজ্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। সুতরাং একদম কাছাকাছি বলা যায়। ভারত মনে করছে যে যদি স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক থাকতো তাহলে এটি হতো না। অন্যান্য ক্ষেত্রে আমি ধরি যে, ধরুন আমরা ধরছি যে ভারতের চারপাশে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, পাকিস্তান ভালো সম্পর্ক নেই, চীন ভালো সম্পর্ক নেই। দেখুন নেপাল হিন্দু রাষ্ট্র হবার পরেও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক নেই, শ্রীলঙ্কা নেই, মালদ্বীপ ব্যাকফায়ার করেছে। অন্যদিকে একটু দূরবর্তী আফগানিস্তানের কথা যদি বলি, সেখান থেকেও বিতাড়িত হয়েছে ভারত। সর্বশেষ আশ্রয়স্থল ছিল বাংলাদেশ। বাংলাদেশকে ঘিরে বড় ধরনের সম্পর্কের জাল তৈরি করেছিল, কিন্তু সেটা হচ্ছে একচক্ষু নীতি বা একতরফা। ভারত যদি আওয়ামী লীগের বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সম্পর্ক রাখতো, বা রাজনৈতিক দলগুলোর কথা বাদ দিলাম, জনগণ কি চায় সেই দিকে দৃষ্টি রাখতো, তাহলে বর্তমানের পরিণতিটি হতো না। সুতরাং কূটনৈতিক ক্ষেত্রে ভারত খুব দ্রুততম সময়ের মধ্যে আগের অবস্থায় চলে যেতে চায়। আর তৃতীয় বিষয় হচ্ছে নিরাপত্তা। ভারত কিন্তু সবসময় বলে এসেছে, বা যে বয়ানটি প্রতিষ্ঠিত করতে চেয়েছে, যে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে তার 7 সিস্টারের নিরাপত্তা বিঘ্নিত হবে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় সেই বয়ানটি কিন্তু মুখ থুবড়ে পড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট 2024 তারিখে শপথ গ্রহণের পরপরই বলেছেন যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোও স্থিতিশীল থাকবে না। খুব স্পষ্টভাবে বলেছেন তিনি। 7 সিস্টারের কথা উল্লেখই করেছেন, বলেছেন যে সেগুলো অস্থিতিশীল হবে, বা সেখানেও নতুন নতুন সংকট এবং নিরাপত্তাহীনতা তৈরি হবে।
সুতরাং ভারত চাচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের সঙ্গে আগের নিরাপত্তা ব্যবস্থার যে আস্থা সেটা ফিরিয়ে আনতে। এক্ষেত্রে অবশ্যই ভারতকে অগ্রগামী হতে হবে, তাদেরকে পথ দেখাতে হবে, শান্তির উদাহরণ রাখতে হবে। আপনারা জানেন যে প্রতিনিয়ত সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা করছে ভারত। পাখির মতো হত্যা বলা চলে। আমরা যদি ফেলানির ঘটনা থেকে শুরু করি, ফেলানির পর বারবার একই ঘটনা ঘটেছে, ভারতের পক্ষ থেকে এইসব ঘটনা ঘটানো হয়েছে। প্রিয় দর্শক, সুতরাং এই তিনটি বিষয়ে তারা পুনর্বিবেচনার জন্য ইতোমধ্যে বাংলাদেশের প্রতি আকুতি বা আহ্বান জানিয়েই যাচ্ছে। কিন্তু বাংলাদেশ যে শর্ত দিয়েছে, প্রথম শর্ত হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো। বাংলাদেশে যদি কোনো সংকট তৈরি হয়, কোনো গোষ্ঠীর নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা নিয়ন্ত্রণ করা বা সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বাংলাদেশেরই। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই বাংলাদেশের নাগরিক। কেউ ভারতের নাগরিক হয়ে বাংলাদেশে অবস্থান গ্রহণ করছে না। সুতরাং বাংলাদেশ শর্ত দিয়েছে যে অবশ্যই স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর আঘাত করা যাবে না ভারতের পক্ষ থেকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেটা বাংলাদেশ বরাবরই বলছে যে ভারতের অভ্যন্তর থেকে অপপ্রচার ছড়ানো হচ্ছে। প্রত্যেকটা বিষয়েই আমরা ফ্যাক্ট চেকিং এ যখন যাচ্ছি, দেখছি যে সেগুলো একদম যাহা মিথ্যা, একদম ভুয়া। প্রত্যেকটা বিষয়ে এইরকম অপপ্রচারে ভরিয়ে ফেলা হয়েছে ভারতের অভ্যন্তরের গণমাধ্যমগুলোর খবর, প্রোগ্রাম সবকিছুতে। ফলে কি হয়েছে যে দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস, সন্দেহ এবং একটা সংঘাতপূর্ণ অবস্থান তৈরি হয়েছে। এই দুটো বিষয় যদি অতি দ্রুত ভারত নিশ্চিত করতে পারে, তাহলে বাংলাদেশ হয়তো তিনটি বিষয়ে যে আকুতি জানাচ্ছে ভারত, সেই দিকে নজর দিতে পারে। তবে বাংলাদেশকে অবশ্যই উপলব্ধির মধ্যে রাখতে হবে, সম্পর্ক যদি ন্যায্যতা, সমতার ভিত্তিতে না করতে পারে ভারতের সঙ্গে, তাহলে সবসময় দাদাগিরি সুলভ আচরণের মুখোমুখি হবে বাংলাদেশ। রাষ্ট্রের আয়তন যত কম হোক না কেন, রাষ্ট্রের স্বায়ত্ত বোধ নির্ভর করে তার সার্বভৌমত্বের উপর। বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, ভারতও একটি স্বাধীন রাষ্ট্র। সুতরাং দুই দেশের সম্পর্ক কি দাদাগিরি বা ছোট বড় এই বিবেচনায় হবে? অবশ্যই না। সমতার ভিত্তিতে চোখে চোখ রেখে বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়েই হতে হবে। এটি যখন হবে, তখনই বলা যাবে যে সম্পর্ক উষ্ণতার দিকে যাচ্ছে, স্বাভাবিক হচ্ছে। প্রিয় দর্শক, অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কিছু প্রশ্ন পড়তে চাই, যারা মতামত জানাচ্ছেন তাদের অনুভূতি আমি নিতে চাই। অনেকে অনেক ধরনের মতামত দিয়েছেন, যেমন শামীম মিয়া, তিনি বলেছেন যে ভারত কখনোই ইতিবাচক হবে না বাংলাদেশের জন্য। ভারত সবসময় বাংলাদেশকে শোষণ করে যাবে, আর বাংলাদেশ যদি সেই সব শোষণে সায় না দেয়, তখনই বিপত্তি ঘটবে। রহিম আলী, তিনি বলছেন যে অতি দ্রুত ভারতকে উপলব্ধি করা উচিত যে তারা তাদের প্রতিবেশীদের মধ্যে বন্ধু হারিয়ে ফেলেছে। এই উপলব্ধি বা এই কূটনৈতিক অবস্থান যদি পরিবর্তন করতে পারে ভারত, তাহলে একটা ইতিবাচক পথে যেতে পারে সম্পর্ক। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সবার জন্যই শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ভারত যদিও সমঝোতা করেছে, সমঝোতা করে তারা করতে বাধ্য হয়েছে, কারণ তারা মনে করেছিল হয়তোবা হুমকি দামকি বা বিভিন্ন কিছু দিলে তারা হয়তোবা মাথা নত করবে, কিন্তু বাংলাদেশ মাথা নত করার মতো নয়। কারণ আমরা জানি ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি, তিনি সামান্য কারণে ভারতের কাছে মাথা নত করবেন না, কারণ তিনি ক্ষমতায় বসার আগে ভারতকে একটা হুমকি দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে ভারত হয়তোবা সাময়িকভাবে আমাদের কাছে পরাস্ত হয়েছে, কিন্তু সাময়িকভাবে পরাস্ত হলেও, তারা পরাস্ত দেখালেও তারা মন থেকে পরাস্ত নয়, কারণ শয়তানের যে শয়তানি, সে শয়তানি চলতেই থাকবে। ভারত হয়তো আমাদের সাথে বারো আচরণ করছে, আমাদের সাথে সব কিছু আগের মতোই চলমান থাকার কথা বলছে, কিন্তু অন্যদিকে কিন্তু তাদের যেই শুভেন্দুবাবু, তাদের যেই উগ্রবাদী আরএসএসরা সবাই কিন্তু তাদের কার্যক্রম চালু রেখেছে, সব কিন্তু আগের মধ্যে চলছে। অতএব ভারতকে পরাস্ত হয়েছে এটা ভেবে ভারতকে
রেখে দেওয়া যাবে না। ভারতের বিরুদ্ধে আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রম চালিয়ে নিতে হবে, কারণ ভারত সবসময় শয়তানি আমাদের বিরুদ্ধে করবেই। সেটা বন্ধ রাখতে হলে অবশ্যই ভারতের বিরুদ্ধে আমাদেরও কোনো না কোনো পরিকল্পনা থাকতে হবে।